তুমি আর আমি সেদিন একসঙ্গে 3 ঘন্টা সময় কাটিয়েছিলাম, অথচ 3 ঘন্টার মধ্যে কেউ কারো হাতটা পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু যখন তুমি আমাকে রিকশায় তুলে দিলে তখন তুমি আমার হাতটা ধরেছিলে, আর ওটাই ছিল তোমার আর আমার প্রথম স্পর্শ। বিশ্বাস করো সেদিন তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করেনি, কিন্তু রিকশাটা ছেড়ে দিলে তখন আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম। ছেড়ে দিলাম তোমায় আমি, ছেড়ে দিলাম ভালোবাসা। তোমার ঘরে যে আমার জন্য শাড়ি কিনে রেখেছো, এখন তো আমি তোমার না। আচ্ছা ওই শাড়িগুলোকে আমি পাবো? তোমার যখনই শাড়ি পছন্দ হতো তখনই তুমি আমার জন্য শাড়ি কিনে রাখতে। আমি বলেছিলাম বিয়ের পর সবগুলো একসঙ্গে দিও। আজ আমি বিবাহিত কিন্তু স্বামী তুমি নও, এমন স্বপ্ন আমি কখনোই দেখিনি। তুমি নিজের পছন্দ মতো একটা মেয়েকে বিয়ে করে নিও আর ওই সমস্ত শাড়িগুলো তাকে উপহার দিও। মেয়েরা শাড়ি পেলে কতটা খুশি হয় তা হয়তো তুমি জানো না। তোমার বউকে যখন শাড়িগুলো উপহার দিবে তখনই তুমি হয়তো উপলব্ধি করতে পারবে। তোমার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছিল, তাই সিদ্ধান্ত নিয়েছি জীবনে কখনোই আর অনলাইনে আসবে না। নাম্বারটাও ফেলে দেব, আর জীবনে কখনোই আমাদের হয়তো কথা হবে না। তোমার কাছে আমার একটা অনুরোধ, জীবনে কখনো যদি চলার পথে দেখা হয়ে যায় তাহলে অচেনা হয়ে চলে যেও, সামনে আসো না। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও। জীবন কিন্তু একটাই, ভালো থেকো ভালোবাসা। আমি ভালো নেই। অবন্তীর এই মেসেজগুলো পড়লাম। আমার সামনে চিরনিদ্রায় কফিনের মধ্যে ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তী যখন পরপর 5 দিন ফাহাদের সাথে কোনো যোগাযোগ করেনি, তখন একদিন রাতে ফাহাদ অফিস থেকে এসে মোবাইলটা আছাড় দিয়ে ভেঙে ফেললো। ভাঙা মোবাইলটা তারপর আর অন হলো না। গুরুত্বপূর্ণ কল আসতে পারে তাই ফাহাদ ওর সিমটা আমার ফোনে রেখেছিল। ফাহাদ সেদিন রাগ করে বলেছিল অবন্তী যদি কল না দেয় তাহলে নতুন মোবাইল আর কিনবো না। অবন্তী যেদিন কল দিবে সেদিনই নতুন মোবাইল কিনবো। তার 2 দিন পর ফাহাদের প্রচন্ড জ্বর হয়। জ্বর হওয়ার পরের দিন ওকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালের ডক্টর দেখে বলল ওর ডেঙ্গু হয়েছে, তবে কোনো সমস্যা নেই। সেদিন ডক্টরের কথা বিশ্বাস করেছিলাম, তবে ডক্টর তো আর সবকিছু জানে না। যিনি জানে তিনি তো হলো সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই সামান্য জ্বরকেই মৃত্যুর ওসিলা করলেন। যেই ডক্টর বলেছিল চিন্তার কিছু নেই, আজকে সকালে সেই ডক্টরই ফাহাদকে মৃত্যু বলে ঘোষণা করেছে। ফাহাদের আর জানা হলো না অবন্তীর বিয়ের কথা। তারপর আমিও অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম আমিও অবন্তীকে ফাহাদের মৃত্যুর খবরটা জানাবো না। অবন্তী যদি সত্যি সত্যি আর কখনো অনলাইনে না আসে আর ওর সিমটাও ফেলে দেয়, তাহলে ফাহাদের মৃত্যুর কথা ও আর জীবনে কোনোদিনই জানবে না। কি লাভ, সদ্য নতুন জীবন শুরু করেছে মেয়েটা, তাকে কষ্ট দিয়ে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তী হয়তো মনে মনে ফাহাদের কথা চিন্তা করবে। সে মনে মনে ভাববে ফাহাদের সেই শাড়িগুলো হয়তো ফাহাদের স্ত্রীকে গিফট করে দিয়েছে, আর সেই শাড়িগুলো পরে ফাহাদের স্ত্রী তার সামনে ঘোরাঘুরি করে। কিন্তু ফাহাদ যে নিজেই সাদা কাফন পরে কবরে চলে গেছে, এই খবরটা না হয় অবন্তীর নাই জানা থাক। আমি তখন ফাহাদের সিম থেকে অবন্তীর নাম্বারে একটা মেসেজ করলাম, আমার জন্য ভেবো না, স্বামীর সংসার নিয়ে ভালো থেকো। মনে রেখো বিয়ের বন্ধন হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বন্ধন, ভালো থেকো ভালোবাসা। অবন্তীও তখন রিপ্লাই করে বললেন এত সহজে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ, আর কখনো মেসেজ দিও না, ভালো থেকো। তুমি আর আমি সেদিন একসঙ্গে 3 ঘন্টা সময় কাটিয়েছিলাম, অথচ 3 ঘন্টার মধ্যে কেউ কারো হাতটা পর্যন্ত স্পর্শ করিনি। কিন্তু যখন তুমি আমাকে রিকশায় তুলে দিলে তখন তুমি আমার হাতটা ধরেছিলে, আর ওটাই ছিল তোমার আর আমার প্রথম স্পর্শ। বিশ্বাস করো সেদিন তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করেনি, কিন্তু রিকশাটা ছেড়ে দিলে তখন আমি ছাড়তে বাধ্য হয়েছিলাম। ছেড়ে দিলাম তোমায় আমি, ছেড়ে দিলাম ভালোবাসা। তোমার ঘরে যে আমার জন্য শাড়ি কিনে রেখেছো, এখন তো আমি তোমার না। আচ্ছা ওই শাড়িগুলোকে আমি পাবো? তোমার যখনই